তমালিকা বেগম প্রিয়তাকেও আদরের সহিত বুকে নিয়ে বলল, সত্যি তো, তোকে খেয়াল করিনি। তা এখানে আসবি আমাদের বললি না তো। তবে সুন্দর লাগছে তোকে, ঠিক নতুন বউয়ের মতন। প্রশংসা পেয়ে লাজুক হাসল প্রিয়তা। অদ্রিজাও এবার চাপা হেসে বলল, ও এখন নতুন বউই আম্মু, বিয়ে করেছে তোমাদের পাজি মেয়ে। তমালিকা বেগম হতবাক হয়ে তাকালেন প্রিয়তার পানে। এই মেয়ে কবে বিয়ে করলো? দূরে গিয়ে বসা আরব সাহেবও শুনলেন কথাটা। ওনারও একই অবস্থা। তমালিকা বেগম আশ্চর্য কণ্ঠে শুধালেন, কবে হলো তোর বিয়ে? আমাদের একটু জানালি না। সবার আগে রাশেদুল সাহেবের হাস্যকর জবাব ভেসে এলো, কি বুঝলেন তো আপা, আজকালকার বাচ্চাদের এত তর সয় না, তাই কাউকে না জানিয়ে সব ঘটিয়ে ফেলে। প্রিয়তা এবার বোধহয় সত্যি খানিকটা লজ্জা পেল। অদ্রিজা হাসলো, আগলে ধরলো মেয়েটার একটা হাত। তমালিকা বেগম আগা মাথা কিছুই বুঝলেন না, তবুও কোনো মতে শুধালো। তা কাকে বিয়ে করেছিস? অদ্রিজা হাত দিয়ে সিঁড়ির দিকে ইশারায় দেখিয়ে জবাব দিল। ওই তো ওখানে তোমাদের আরেক মেয়ে জামাই। সবাই সিঁড়ির দিকে তাকালো। রোনাক আগে আগে এগিয়ে আসছে, পিছে আসছে নাসিম। পুনরায় রাশেদুল সাহেবের লজ্জিত স্বর ভেসে এলো, কি বলবো ভাই সাহেব, আমার নালায়েক ছেলেটা কাউকে না জানিয়ে বিকেলে বিয়ে করে ফেললো, এটা মানা যায় বলুন? বাবার কথাটা শুনেও না শোনার ভান করলো রোনাক। তমালিকা বেগম আর আরাফ সাহেবের নিকট সব খোলসা হলো বটে, তবে কিঞ্চিত অবাক হলেন দুজনেই। মৃন্ময় সাহেবও এখনো এখানেই আছেন। দুজনেই তাকালেন ভদ্রলোকের পানে, হয়তো এর সত্যতা জানার প্রয়াস করলেন। মৃন্ময় সাহেব লজ্জিত বদনে চোখের ইশারায় বুঝালেন সব সত্যি। রোনাক এগিয়ে সালাম জানালো দুজনকে, আর চোখে তাকালো বউয়ের দিকে। শাড়ি পরেছে মেয়েটা, তবে এত মানুষের মাঝে খুঁটিয়ে দেখার সুযোগ হলো না। তমালিকা বেগম প্রিয়তার একটা কান ধরে কানে কানে বলে উঠলেন, ঠিকই বলে আরও, আজ তো পাঁচই তুই একটা, এভাবে বিয়ে করার কি ছিল? আহ আন্টি, ছাড়ো না, লাগছে তো। তমালিকা বেগম কানটা ছেড়ে দিতেই প্রিয়তা ভোলাভালা চেহারা বানিয়ে কান ডলতে শুরু করলো। আরব সাহেব, তমালিকা বেগম, মৃন্ময় সাহেব আর এ বাড়ির প্রত্যেকের সাথে কুশল বিনিময় করলেন। সময় কিছুটা পেরোতেই পরিবেশটা স্বাভাবিক হয়ে উঠল। মনে হলো না এখানে সন্ধ্যা লগ্নে বিস্ময়কর কিছু ঘটনা ঘটেছিল বটে। সময় তখন 9টা বা 10টা নাগাদ হবে। অদ্রিজার জন্য একটা কেক এনে রাখা হলো হলরুমে। রাশিদুল সাহেব তাড়া দিলেন বৌমাকে কেক কাটতে। আগে কিছুটা আনন্দের সহিত জন্মদিন উদযাপন করে থাকলেও বিগত 3-4টা বছর হলো এমন কিছুই করতো না অদ্রিজা। আজ আবার এমন একটা দিনে সবার উপস্থিতিতে কেমন কেমন অনুভব হলো মেয়েটার। এগিয়ে গেল টেবিলটার নিকট। সবাই এসে ঘিরে দাঁড়ালো মেয়েটাকে। অদ্রিজা সময় ব্যয় না করে খুশি মনে মোমবাতি নিভিয়ে কেক কাটলো। প্রথমে কেক তুলে শ্বশুর মশাইকে একটু খাইয়ে দিয়ে নিজ বাবার মুখে তুলে দিল। নিজেও খেলো দুজনের কাছ থেকে। অদ্রিজা সামান্য কেক নিয়ে নিজের স্বামীকে খাইয়ে দিল। রুদ্ধ সুযোগটাকে কাজে লাগাতে চেয়ে নিজেও কিছুটা কেক বাড়িয়ে ধরল মেয়েটার মুখের সামনে। অদ্রিজা তার সন্তর্পণে এড়িয়ে গেল। রুদ্ধ হতাশ শ্বাস ফেলল। অনেকে হয়তো তা খেয়াল করলো, অনেকে করলো না, তবে কেউ কথা বাড়ালো না স্বামী স্ত্রীর মাঝে। অদ্রিজা সবাইকেই টুকটাক কেক খাওয়ালো, নিজেও খেলো খানিকটা, শুধু স্বামীর হাত থেকে ছাড়া। পরিবেশটা তখন আনন্দমুখর, তাতে আরও কিছুটা আনন্দে ভরিয়ে দিতেই রায়া উচ্ছ্বসিত স্বরে বলে উঠল, যে যাই বলো না কেন, আজ কিন্তু আমার ছোট ভাইয়া একেবারে ফাটিয়ে দিয়েছে। এদিক থেকে আমার বড় ভাইয়া হেরে বসে আছে। কথাটা শুনে কেউ উচ্চস্বরে হাসলো, তো কেউ শব্দহীন। রোনা খানিকটা লজ্জা পেয়ে এক হাতে বোনের গলা পেঁচিয়ে ধরল, নিজেও মজা করে বোনের উদ্দেশ্যে বলল, মানছিস তাহলে আমি তোর বড় ভাইয়ার থেকেও বেশি কাজের? রায়া একটা মুখ ভেঙানি দিয়ে পরক্ষণে খিলখিল করে হেসে দিল। অদ্রিজা হাসলো ভাই বোনের খুনসিটি দেখে। প্রিয়তা হাসলো নিজ জামাইয়ের আর ননদের কথা শুনে। তবে এইসব কিছুর মাঝেও কেবল ঈশানী মেয়েটাই যেন মুখে কোণে মিঠা হাসি ফুটিয়ে আছে। ছেলেটাকে সন্ধ্যার ক্ষণ থেকে চোখের সামনে দেখছি, অথচ একটা বার দেখলো না ছেলেটা তার দিকে তাকিয়েছে বলে। আর না তো একটা বার কথা হয়েছে তাদের। তারও অভিমান হয়, সেই অভিমান থেকে কথা বলার ইচ্ছাটাও মরে যায়। মনে হয় যে তাকে চায় না, তাকে যে সহ্যই করতে পারে না, তার সাথে প্রতিবার কেন সে সেধে সেধে কথা বলবে,
কেন এগিয়ে যাবে সে এত অবহেলা সহ্য করে? সেও বলবে না কথা, তাকিয়ে দেখবে না ছেলেটার মুখ, কিন্তু চোখকে সামলাতে ব্যর্থ হয়। আর সবশেষে মেয়েটা জানতেও পারে না সেই ছেলে নজরও শুধু সেই মেয়ের দ্বারে এসে ক্ষান্ত হয়। ছেলেটার মনও শুধু তার কারণেই ছটপটায়। তবে ছেলেটাও হার মেনে থাকে নিজের যোগ্যতার কাছে, নিজের বংশ পরিচয়ের কাছে। ছেলেটা বাধ্য হয় নিজের একাকিত্বকে বরণ করে নিতে। ছেলেটাও রোজ একটু একটু করে ধ্বংস হয় তাকে আপন করে না পাওয়ার যন্ত্রণায়। রাত তখন অনেকটাই। মৃন্ময় সাহেব অনুষ্ঠান শেষে খাওয়া দাওয়া করে চলে গেছেন মেয়েকে রেখে। এমনকি আরাফ সাহেব আর তমালিকা বেগমও চলে গেছেন। মেয়ে আবদার করার পরেও থাকেননি। সবাই বোধহয় যার যার রুমে ফিরেছে, তবে ছোটরা ব্যতীত। রুদ্ধ বাবাকে বলেছে রোনাক পুনরায় বিয়ে করতে চায় না, শুধু সময় সুযোগ বুঝে রিসেপশন করে সবাইকে জানিয়ে দিলেই হবে। মৃন্ময় সাহেব প্রথমে মানতে চায়নি, একটা মাত্র মেয়ে ওনার। তবে মেয়েরই যখন আয়োজনের ইচ্ছা নেই, তখন তিনি আর কি করবেন? রাশেদুল সাহেবও দ্বিমত করেননি। তাই ছোটরা কোনো রকমে যা পেরেছে সেভাবেই বাসর সাজানোর আয়োজন করেছে। রিসেপশনের সময় না হয় সুন্দর করে বাসর সাজানো যাবে, প্রিয়তাকে আর নতুন করে সাজানো হয়নি। অদ্রিজা তখন যেভাবে সাজিয়ে দিয়ে গিয়েছিল সেভাবেই তাকে রোনাকের রুমে এসে রাখল ছোটরা। এই মুহূর্তে প্রিয়তা বসে আছে রোনাকের বিছানার মাঝে। ছোটগুলো, বিশেষ করে রায়া, ঈশানী, নাসিম সবগুলো দরজার প্রান্তে দাঁড়ানো। মেয়েটা তো সাথে করে কোনো পোশাক নিয়ে আসেনি, তাই সকালে পরার জন্য অদ্রিজা তার নিজের পোশাক থেকে নতুন 2 সেট পোশাক এনে রাখলো রোনাকের আলমারিতে। এ রুমে সে আজই প্রথম পা রেখেছে, এর আগে কখনোই আসা হয়নি। এমন একটা দিনে সব মেয়েরই লজ্জা লাগে, প্রিয়তাও এর অন্তরায় নয়। লজ্জা নেই বললেও মেয়েটার এখন কেমন লজ্জা লাগছে। দুরু দুরু বুক কাঁপতে শুরু করেছে। বিয়ে হয়েছে, আজ তার বাসর, এসব ভাবতেই কেমন কেমন লাগছে মেয়েটার। মেয়েটা কেমন অসহায় হয়ে ডেকে উঠল নিজ বান্ধবীকে। জানু, একটু শোনো না। অদ্রিজা পোশাকটা রেখে প্রিয়তার নিকট এসে দাঁড়িয়ে বলল, বল কি বলবি? ভাইয়া আসবে, আমাকে যেতে হবে। ছেলেটা আসবে শুনে লজ্জা মনে হয় আরও খানিকটা বাড়ল। মুখ লটকে বলে উঠল, আমার না কেমন লজ্জা লজ্জা লাগছে, আর লজ্জা লাগছে কথাটা ভেবে আরো লজ্জা লাগছে। অদ্রিজা না চাইতেও হাসলো খানিকটা, ব্যঙ্গাত্মক স্বরে শুধালো, কেন, তোর নাকি লজ্জা লাগে না? তাহলে আজ কেন লজ্জা পাচ্ছিস? তৎক্ষণাৎ প্রিয়তার নির্লজ্জহীন বাক্য ভেসে এলো, আরে প্রথমবার না, তাই একটু একটু লজ্জা লাগছে, কিন্তু বিশ্বাস কর, একবার হয়ে যাক, এরপর থেকে আমি লজ্জাপতি থেকে নির্লজ্জপতি হয়ে যাব পুরোপুরি। রুদ্ধ বোধ হয় দরজা পর্যন্ত এসেছিল ভাইয়ের সাথে। মেয়েটা এত জোরে কথাটা বলল যে দরজার প্রান্ত থেকে সবগুলোর কানে তা প্রবেশ করলো। রুদ্ধ মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। রোনাকের ইচ্ছে হলো এখনই পৃথিবী ত্যাগ করতে, আর বাকিগুলো হেসে উঠল। অদ্রিজা তাকিয়ে যখন স্বামী আর দেবরকে দেখল, মেয়েটা লজ্জায় মনে হয় তখনই মূর্ছা যাবে। আর প্রিয়তা নিজের নখ খুঁড়তে ব্যস্ত, যেন এসবে তার কিছু ফারাকই পড়ছে না। অথচ সে রাজ্যের চিন্তায় অস্থির। অদ্রিজা চোখ গরম করে তাকিয়ে হিসিয়ে বলল, তোর এই লাগামহীন মুখটা বন্ধ রাখবি তুই, বুঝলি? তোর জন্য অন্যদের লজ্জা পড়তে হয়। আর শোন, প্রিয়তা উৎসুক দৃষ্টি ফেলতেই অদ্রিজা পুনরায় বলল, খবরদার যদি এমন একটা রাতেও মজা করেছিস তো ভাইয়াকে একদম জ্বালাবি না। বলেই অদ্রিজা দরজার দিকে এগিয়ে গেল। প্রিয়তা ড্যাব করেই তাকিয়ে রইল। তার বিয়ে হলো আর সে একটু মজা করতে পারবে না? তাহলে করবেটাকে? বয়েই গেছে তার এত বারণ মানতে। রোনাক এসেছে বুঝে শাড়ির আঁচল টেনে বড় একটা ঘোমটা দিয়ে চুপচাপ বসে রইল ভদ্র মেয়ের মতো। অদ্রিজা বাইরে আসতেই রোনাক ভেতরে আসতে চাইল। বাদ সাধল ছোট রায়া। রোনাক ভ্রু কুচকে তাকাতেই বলল, আগে টাকা দাও, তারপর ভিতরে যাও ভাইয়া। রোনাক পকেট হাতালো, তবে টাকা পয়সার টটাও পেল না। ভাবলিসেন বলে উঠল, শোন, টাকা পয়সা নেই, প্রয়োজনে ওই মেয়েকে তোদের সাথে নিয়ে যা, তবু আমাকে রুমে যেতে দে, টায়ার্ড লাগছে আমার। রায়া মানতে চাইল না। রুদ্ধর বোধহয় মায়া হলো ছোট ভাইয়ের প্রতি। নিজের ওয়ালেটটা বের করে বোনের হাতে ধরিয়ে দিয়ে বলল, এখন ওকে ভেতরে যেতে দে, বেচারে বিশ্রাম প্রয়োজন। রায়ার মুখে আজ হাসি ফুটল না, মুখ গোমরা করে আওড়ালো, এটি কিন্তু ঠিক নয় বড় ভাইয়া। ভাবি, তুমি কিছু বলো।
অদ্রিজা কি বলবে স্বামীকে? রুদ্ধ ভেবেছিল এখন হয়তো তাকে কিছু বলবে ননদের কথা শুনেই, কিন্তু মেয়েটা তাও কিছু বলল না, কেবল রায়ার উদ্দেশ্যে ছোট করে বলল, মন খারাপ করো না মেঘ, ছোট ভাইয়াকে বলবো একদিন আমাদের ঘুরতে নিয়ে যেতে, চলবে? এবার রায়া খুশি হয়ে ছোট ভাইয়ের পথ ছেড়ে দিল। রোনাক স্বস্তি পেয়ে রুমে প্রবেশ করে দরজাটা বন্ধ করে দিল। রুদ্ধ বাকি সবার উদ্দেশ্যে নির্দেশ দিল। এবার যে যার রুমে যা, রাত অনেক হয়েছে। অদ্রিজা হাঁটা দিল, হাত ধরে থামালো। রায়া ফিসফিস করে বলল, আরে ভাবি, কই যাচ্ছ তুমি? আমার মন বলছে প্রিয়া আপু কিছু কাণ্ড ঘটাবে, দেখেই যাও না। অদ্রিজার ইচ্ছে হলো না থাকতে, আবার সরাসরি নাও করলো না, ভাবলেও সবার সাথে একটু মজা করাই যাক। কেউ জানে এই মেয়ে নম্র হয়ে থাকার মতো মেয়ে নয়। সবাই থাকলেও রুদ্ধ হাঁটা দিল। নাসিম হাত টেনে ধরে বাধা দিল। রায়ের মতো ছোট্ট করে বলল, আরে ভাই তুমি কই যাও? রায়া ঠিকই বলেছে, দেখে নিও, একটু দেখেই যাও না। রুদ্ধ দোনা মোনা করে বলল, আরে ও আমার ছোট ভাই হয়, আমি কিভাবে? আরে সবার আগে প্রিয়তা ভাবি তোমার শালি, সে হিসেবে থেকে যাও প্লিজ। রুদ্ধর কথার মাঝে বাধা দিয়ে বলে উঠল নাসিম। রুদ্ধ অনিচ্ছা সত্ত্বেও মেনে নিল। দেখাই যাক না সবার ধারণা স্বস্তি করে মেয়েটা আজব কিছু ঘটায় কিনা। এই মেয়েকে বিশ্বাস নেই এক চুলো। রোনাক দরজা আটকে দিয়ে এগিয়ে গেল বিছানার দিকে। সন্ধ্যায় ফ্রেশ হয়েছে বিধায় এখন আর ফ্রেশ হওয়ার প্রয়াস করলো না। বউকে এত বড় একটা ঘোমটা দিয়ে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকালো, তবে কিছুই বলল না। এগিয়ে গিয়ে বসলো বিছানার প্রান্তে। নিচে তখন খেয়াল করেছিল মেয়েটা শাড়ি পরেছে, কি স্নিগ্ধ লাগছিল। চোখে মুগ্ধতা এসে ধরা দিয়েছিল তার, কিন্তু এত কিছুর পর মেয়েটার দিকে তাকিয়ে থাকতে পারেনি। সবাই লজ্জা দেয় এই ভেবে, তবে এখন একান্তে পেয়ে সেই মুখশ্রীখানা দেখার জন্য আর তর সইল না। হাত বাড়িয়ে মেয়েটার আঁচল সরালো মাথা থেকে, চোখের সামনে ধরা দিল মায়াবী মুখখানা। রোনাকের হৃদয়খানা যেন শীতল হলো। নির্নিমেষ তাকিয়ে রইল মেয়েটার মুখের পানে। প্রিয়তা বুঝতে পেরে লজ্জা পেল খানিকটা। লজ্জায় দুহাতে মুখ ঢেকে পুনরায় হাত হালকা করে স্বামীর পানে তাকিয়ে ভ্রু নাচাতে শুরু করলো। প্রিয়তার কাণ্ডে রোনাক ফিক করে হেসে দিল, বিড়বিড় করে ওড়ালো, পাগলি একটা। মেয়েটা তাকে যতটুকু হেনস্থা করেছে বিকেল থেকে, এই কয়দিনে যতটুকু কষ্ট পেয়েছিল তা আজ লাঘব হলো যেন। মেয়েটা আজ থেকে তার স্ত্রী, একান্তই তার রমণী। আজ থেকে মেয়েটার প্রতি তার সব অধিকারও আছে। যখন তখন দেখতে পাবে, ছুতে পারবে। আজ মনে হলো সবচেয়ে খুশি ব্যক্তি সে। ভালোবাসাকে আপন করে পেলেই ঠিক এতটাই আনন্দ হয় বুঝি। মেয়েটার উদ্দেশ্যে ছোট করে শুধালো। চেঞ্জ করতে চাও? প্রিয়তা মাথা নেড়ে না বুঝালো। জবাব পেয়ে রোনাক কিছু বলল না, কিন্তু মেয়েটার এত শান্ত ভাব দেখে হঠাৎ কেন জানি চিন্তা হতে শুরু করলো। তাকে আবার ডুবাবে না তো এই মেয়ে? আপাতত চিন্তা বাদ রাখলো, আরও কিছুটা এগিয়ে বসলো বউয়ের নিকট। রোনাক আগাতেই প্রিয়তা খানিকটা পিছিয়ে গেল। এতে রোনাক ভাবান্বিত হয়ে শুধালো। কি হলো? প্রিয়তা লজ্জাবতী হয়ে আওড়ালো। আমার লজ্জা লাগছে। রোনাকের হাসি পেল, হাসলো আরো খানিকটা। সেভাবে শুধালো, তুমি আর লজ্জা একসাথে যায় না। তবুও ভালো লাগলো স্বামীকে দেখে কিছু তো লজ্জা পাচ্ছ। আচ্ছা চলো আগে নামাজটা পড়ে নেই। প্রিয়তা ভদ্র মেয়ের মতো মেনে নিল সবকিছু। ওয়াশরুম থেকে অজু করে এসে স্বামীর পাশে বসে নামাজ পড়ে নিল। নামাজ শেষে জায়নামাজ দুটো রোনাকে গুছিয়ে রাখলো। শেষ হতেই এসে দাঁড়ালো একেবারে বউয়ের নিকটে। একটা আঙ্গুল বাড়িয়ে মেয়েটার এলোমেলো চুলগুলো আলতো স্পর্শে সরিয়ে কানের পাশে গুজে দিল। প্রিয়তা স্বামীর সামান্য স্পর্শ পেয়েই চোখ দুটো বুঝে নিল সন্তর্পণে। বুকের ভিতর ঢিপ ঢিপ শব্দ দ্বিগুণ বেড়ে গেল। সামান্য এতেই সে কেন এত লজ্জা পাচ্ছে? আজব তো, তার ভয় লজ্জা মোটেও মানায় না। বউকে চোখ বুঝে নিতে দেখে রোনাক অধর এলিয়ে হাসলো। সামান্য লজ্জা পাওয়াতে মেয়েটাকে যেন আরো সুন্দর লাগছে। আঙ্গুলের সাহায্যে মুখে আলতো হাতে স্লাইড করতে লাগলো। পুরুষ মনে ইচ্ছে জাগলো বউকে আরো খানিকটা নিকটস্থ পেতে। পৃষ্ঠদেশ আঁকড়ে ধরে কিছুটা নিকটে আনলেও মেয়েটাকে মুগ্ধতা নিয়ে আওড়ালো। তোমাকে সুন্দর লাগছে প্রিয়। প্রিয়তা চোখ মেলে তাকালো। স্বামীর মুখে প্রশংসা শুনেই ভালো লাগলো।
কিন্তু নিজের লজ্জা নিজেরই পছন্দ হলো না। তাছাড়া এই ছেলেটাকে এত দ্রুত ধরা দেওয়ার মতো পাত্রী সে নয়। হঠাৎ করে কিছুটা দূরে সরে দাঁড়িয়ে আওড়ালো প্রিয়তা। আপনাকেও বিয়ের পর থেকে দেখতে সুন্দর লাগতেছিল। রোনাক খানিকটা ভ্যাবাচাকা খেলো। একে তো দূরে চলে গেল, তার উপর এটা আবার কেমন কমপ্লিমেন্ট হলো? বিয়ের পর থেকে ভালো লাগতেছিল মানে? বউটা কি প্রশংসা করলো নাকি হেও করলো বাবার সামনে ভয় পেয়েছিল বলে? এর মাঝেই প্রিয়তা বলে উঠল, তা আমার দেনমোহর কই? দেনমোহর না দিয়ে কাছে আসছেন কেন? এই তো মনে হচ্ছিল মেয়েটা শান্ত ভদ্র আছে, কিছুটা লাজুকও আছে, কিন্তু এক লহমায় সব ভাবনা ভুল হলো। নিজেও ভাবলে সেন বলল, ক্যাশ নেই। অ্যাকাউন্টে কত টাকা পড়ে আছে চেক দিলে হবে? মেনে নিল প্রিয়তা, মাথা নেড়ে বলল, ঠিক আছে, তাহলে এবার আমি আপনাকে কিছু দিই। রোনাক তীক্ষ্ণ দৃষ্টিতে বউয়ের পানে তাকালো। এই মেয়ে আবার তাকে কি দিবে? সহজ কণ্ঠে জানতে চাইল। কি দিবা? কি নিয়ে আসছো বাপের বাড়ি থেকে? প্রিয়তা আড়ালে মুখ বাঁকালেও সম্মুখে লাজুক হেসে বলে উঠল, আরে তেমন কিছু নয়, আপনাকে একটা গান শোনাতে ইচ্ছে করছে, 2 লাইন গেয়ে শোনাই। রোনাক শান্ত দৃষ্টিতে তাকালো। মেয়েটা গান গাইতে পারে বুঝি? অত শত ভাবল না রোনাক, বরং খুশি হলো মেয়েটা তাকে গান শোনাবে ভেবে। খুশি মনে বলল, আচ্ছা শোনাও তাহলে। প্রিয়তা আর চোখে তাকালো দরজার দিকে। তার মন বলছে বাড়ির সবগুলো এখানে ভিড় করে আছে। মনে মনে শয়তানি হাসলো। রোনাকে হেনস্থা করতে একটা সুযোগ হাতছাড়া করতে চাইলো না মেয়েটা। হঠাৎ করেই তার ভাঙা কণ্ঠে উচ্চস্বরে গান ধরল মেয়েটা। তুমি নতুন আমি নতুন, নতুন ভালোবাসা, তুমি নতুন আমি নতুন, নতুন ভালোবাসা, আজকা রাইতে মিটাইব তোমার মনের আশা গো, যাইতাম না আর কালা জামাই ঘরে, আমার শরম শরম করে রে, যাইতাম না আর কালা জামাই ঘরে। মুগ্ধতা, ভালোবাসা, বউকে সামান্য কাছে পাওয়ার ইচ্ছা এক মুহূর্তেই ধুলো গড়াগড়ি খেলো। রোনাক খানিক সময়ের জন্য ভুলে গেল তার কি রিয়াকশন দেওয়া উচিত। এ কেমন আজব মেয়ে, আর এ কেমন আজব গান! একটা গানের দ্বারাও তাকে সে কালো বলে আখ্যায়িত করতে হলো। রোনাকের হঠাৎ হুঁশ ফিরল যখন বুঝলো মেয়েটা এত উচ্চ আওয়াজে গান ধরেছে। তার রুম ভেদ করেই সারা বাড়ির লোক শুনতে পাবে। রোনাক দ্রুত এসে মেয়েটার মুখ আটকে ধরল। প্রিয়তা তিরিং বিরিং করে ছোটার চেষ্টা করলো, হাত সরিয়ে গান গাইতেই থাকলো। রোনাক বারবার থামানোর চেষ্টা করে আওড়ালো, থাম নির্লজ্জ বেটি, আমার মান সম্মান আর খাইস না, দোহাই লাগে। হে আল্লাহ, এর একটু সুবুদ্ধি দান করুন। মেয়েটা তখনও গান থামাতে রাজি নয়। রোনাক উপায় না পেয়ে মেয়েটার শাড়ির আঁচল খুলে সেই আঁচল দিয়ে মেয়েটার মুখ বেঁধে দিল। টেনে নিয়ে গেল বিছানায় ফেলে দিয়ে নিজের দুহাতে মেয়েটার দুহাত শক্ত করে চেপে ধরল। মেয়েটার নড়চড় কমলো না, মুখ দিয়ে শব্দ করতে লাগলো। মেয়েটার নড়চড় সহ্য হলো না, কোমর থেকে টেনে নিজের বেল্টখানা খুলে মেয়েটার হাত বেঁধে ছেড়ে দিল। মেয়েটাকে ফেলে রেখে হতাশ হয়ে পাশে বসে পড়ল। তখনই কানে প্রবেশ করলো বাইরে থেকে খিলখিল হাসির শব্দ। রোনাকের এবার মাথা ঘুরতে শুরু করলো। মনে হলো এখনই জ্ঞান হারাবে। দরজার পাশে সবগুলোর হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। অদ্রিজা নিজেও খিলখিল করে হাসলো। এ মেয়েকে সোজা করা তার কম্য নয়। এত বুঝালো তবুও সেই দুষ্টুমি। তবে রোদ্ধ ঠোঁট টিপে হাসতে ব্যস্ত। রোনাক অনেক কষ্টে এসে দরজাখানা খুলল। এসেই অসহায় দৃষ্টি নিক্ষেপ করলো ছেলেটা। ভাবিকেও হাসতে দেখে লজ্জা পেল আরো। সবাই উকি মেরে ভেতরে দেখলো। প্রিয়তার মুখ হাত বাঁধা দেখে সবার হাসির মাত্রা বাড়ল। তবে হাসি কমে এলো যখন পাশ থেকে কারো কাশির শব্দ কর্ণগোচর হলো। সবগুলো তাকিয়ে দেখলো রাশেদুল সাহেব অবাক চোখে তাকিয়ে আছেন। নড়চড় নেই লোকটার, যেন বৌমার গান ওনাকে পুরো স্তব্ধ করে দিয়েছে। বাবাকে দেখে কেঁদে দিবে দিবে ভাব। সমান আজ তার এতটুকুও বেঁচে নেই। মনে মনে হয়তো বলে উঠল, হে খোদা, এই ভূমি তুমি ফাঁক করে দাও, আমি দ্রুত সেখানে লুকাই। এত লজ্জায় ছেলেটা এ জীবনে পড়েছে বলে মনে হয় না। মেয়েটা আর কত জ্বালাবে তাকে। রাশেদুল সাহেব ছেলের অস্বস্তি হয়তো বুঝলেন। ছেলে মেয়ের সামনে পড়ে নিজেও অস্বস্তিতে গাঁট হলেন। তিনি তো এখান দিয়ে যাচ্ছিলেন মাত্র। বৌমা এমন গান শুরু করবে কে জানতো।
তিনি দ্রুত উল্টো ঘুরে পা চালাতেই শুরু করলেন। বাবাকে যেতে দেখেই রোনাক ভাবির পানে তাকিয়ে কাঁদো কাঁদো স্বরে বলে উঠল, আমার আমার ভুল হয়ে গেছে ভাবি, নিয়ে যান মেয়েটাকে আপনার সাথে। আমার আর বউ প্রয়োজন নেই, সত্যি বলছি। দেবরের অবস্থা দেখে খারাপ লাগলো অদ্রিজার। ইস, বেচারার কি অবস্থা করে ছেড়েছে তার বান্ধবীটা। তবে মেয়েটা হাসি আটকে রাখতেই সম্ভব হলো না। অদ্রিজার পাশাপাশি বাকি সবাই পুনরায় হেসে উঠল। ছেলেটাকে আর লজ্জায় না ফেলে দুটোকে একা ছেড়ে দিয়ে যে যার রুমের দিকে অগ্রসর হলো। রোনাক জোরে জোরে কটা শ্বাস টেনে নিল নিজের মাঝে। বিয়ে যখন করেছে এমন মেয়েকে খেসারত তো দিতেই হবে। পুনরায় দরজা আটকে দিয়ে এগিয়ে গেল বিছানার এক কোণে, টান টান হয়ে শুয়ে পড়ল। প্রিয়তা স্বামীকে দেখে আবার নড়াচড়া শুরু করলো, সাথে মুখ দিয়ে অস্পষ্ট আওয়াজ করলো। রোনাক ধমক দিতে গিয়েও দিল না, শান্ত স্বরে বলল, আজ আর তোমার মুখ আমি খুলছি না। বেহুদা আওয়াজ করা বন্ধ করো আর ঘুমাও। প্রিয়তার ছটপটানি বেড়ে গেল। রোনাক অতিষ্ঠ হয়ে খুলে দিল প্রিয়তার হাত মুখ, অনুনয় করে বলল, এই রাতে আর পাগলামি করো না প্রিয়, বিশ্বাস করো আর নিতে পারছি না। প্রিয়তার হাসিও পেল, পাশাপাশি খারাপও লাগলো। আজ আর মজা ওড়ালো না, বসে জোরে শ্বাস ফেলে লাজুক স্বরে আওড়ালো, আমি তো ভেবেছিলাম গান শুনে আপনি অন্য উপায়ে আমার মুখ বন্ধ করবেন, চুমুটুমু খাবেন আর কি। আপনি তো খুবই আনরোমান্টিক লোক। রোনাক কেমন করে তাকালো বউয়ের পানে। হাসবে এখন নাকি কাঁদবে সে? অসহায় মুখ বানিয়ে ক্লান্ত স্বরে আওড়ালো, চুমুক হওয়ার মতো এনার্জি আর আমার মাঝে অবশিষ্ট রাখোনি তুমি। মিটে গেছে সব ইচ্ছা, এ জন্মে কেন, বাকি 7 জন্মেও আমি আর বিয়ে বাসর করতে চাইবো না। চুমুর কথা কাল ভাববো, এখন ঘুমাও। প্রিয়তা ধপ করে শুয়ে পড়ল। অনেক জ্বালিয়েছে ছেলেটাকে, আজকের মতো আর নয়। হয়তো স্বামীর অবস্থায় দুঃখ লাগলো, লজ্জা ভুলে এগিয়ে স্বামীর কোল ঘেঁষে কাচুমাচু হয়ে শুয়ে পড়ল। রোনাক কিছুই বলল না। প্রিয়তা আকস্মাৎ নিজের মুখ উঁচিয়ে ঠোঁট চেপে ধরল রোনাকের গালে। বউয়ের হঠাৎ কাছে রোনাকের পুরুষ মন ছলকে উঠল। খুশি হলো খানিকটা। এতক্ষণে মাতিয়ে রাখা মেয়েটা একটা চুমো খেয়ে লজ্জায় কুপোকাত। লজ্জায় স্বামীর বুকে মুখ লুকালো। রোনাক হাত বাড়িয়ে রুমের লাইটটা অফ করে দিল। মুচকি হেসে মেয়েটাকে টেনে ঠিক করে শুয়ে দিয়ে মেয়েটার গলার ভাঁজে মুখ গুজে দিয়ে শুয়ে পড়ল নিজেও। জোরে একটা শ্বাস টেনে মেয়েটার ঘ্রাণ টেনে নিল নিজের মাঝে। এতে প্রিয়তা নড়ে চড়ে উঠল। রোনাক মেয়েটাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ছোট্ট করে বলল, আমাকে আর জ্বালিও না, ঘুমাও এখন। ঘুমিয়ে ঘুমিয়ে ভাবো কাল কি কি কাণ্ড ঘটবে। গুড নাইট ওয়াইফি। প্রিয়তা আলতো হাসলো, স্বামীর বুকের নিচে চুপটি করে পড়ে রইল। আস্তে আস্তে মেয়েটার চোখে ঘুম নেমে এলো। রোনাক বোধহয় স্বস্তি পেল। মুখ উঁচিয়ে চুমু খেলো একটা মেয়েটার কপালে। মেয়েটার ঘুমন্ত মুখখানা বড় করে পুনরায় মুখ গুজে দিয়ে ঘুমানোর চেষ্টা করলো। বিড়বিড় করে অস্পষ্ট স্বরে আওড়ালো, এতক্ষণে বিয়ে বিয়ে ফিল হচ্ছে। আজ তো পাগল মেয়ে, কিন্তু এই পাগলিকে আমি বড্ড ভালোবাসি। অদ্রিজা তার রুমে প্রবেশ করতেই রুদ্ধ দরজা আটকে দিয়ে দুপা এগিয়ে এসে বউয়ের একটা হাত আঁকড়ে ধরল। অদ্রিজার মুখে তখনও হাসি লেপটে, তবে স্বামী হাত ধরে আটকানোতেই সেই হাসি নিভে গেল। তাকালো এক ঝলক রুদ্ধর মুখপানে, পুনরায় মুখ ঘুরিয়ে ছোট্ট করে বলল, রুদ্ধ ছাড়ল না হাতখানা। বুঝো কিছুটা গম্ভীর স্বরে শুধালো, ইগনোর করছো কেন আমাকে? অদ্রিজার স্বাভাবিক কণ্ঠস্বর ভেসে এলো, তাহলে কথা বলছো না কেন? তখন কেকটুকু পর্যন্ত খেলে না আমার হাত থেকে। অদ্রিজা হাত ছাড়াতে তৎপর হলো। আস্তে ধীরে আওড়ালো, কিছু বলার নেই তাই কথা বলিনি। কেকও আর খেতে ইচ্ছে হচ্ছিল না তখন। এখন ছাড়ুন, গরম লাগছে আমার। রুদ্ধ ছেড়ে দিল হাতখানা। জবাব শুনে বোধহয় রাগ হলো কিঞ্চিত পরিমাণ। সন্তর্পণে তা নিজের মাঝে চেপেও রাখলো। অদ্রিজা ছাড়া পেয়ে দ্রুত পদ্মে নিজের পোশাক নিয়ে চলে গেল ফ্রেশ হতে। নুপুরের রিমঝিম শব্দে মুখরিত হলো রুমখানা। তা বোধহয় স্বস্তি দিল রুদ্ধকে। জানান দিল এই তো মেয়েটা তার কাছেই আছে। গিয়ে বসলো সোফায়, অপেক্ষায় রইল মেয়েটার ফিরে আসা। একেবারে গোসল করে ফিরল মেয়েটা। ভেজা পোশাকগুলো বারান্দায় মেলে দিয়ে এসে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। বউকে শুতে দেখে এগিয়ে গেল রুদ্ধ। মেয়েটার চুলগুলো ভেজা। রুদ্ধ গিয়ে টাওয়াল দিয়ে সিক্ত চুলগুলো মুছতে আরম্ভ করে কিছুটা গম্ভীর স্বরে বলল, এত রাতে গোসল কেন করেছো? আর চুল ভেজাতে কে বলেছে?
অদ্রিজার মনে হলো চুল ভেজানোর কাজটাও স্বামীর আজ্ঞা অনুসারে করতে হবে, কিন্তু লোকটা যে তাকে কত কিছু না জানিয়ে করে তার বেলায়। শান্ত স্বরে বলে উঠল। মাথা ভার ভার লাগছিল, তাই মাথায় পানি ঢেলেছি। রুদ্ধের রাগ হাওয়ায় মিলিয়ে গেল। পরম যত্নে চুলগুলো মুছে দিয়ে আলো নিভিয়ে নিজেও পাশে শুয়ে পড়ল। হলুদ বাল্বের আলোতে মেয়েটার মুখটা স্পষ্ট না হলেও দেখা যাচ্ছে। কাল রাতে মেয়েটা কত কাছে ছিল, কিন্তু আজ মনে হচ্ছে তারা কত দূরে। এই মেয়েটার অভিমাননা তাকে একেবারে দগ্ধ করে ছেড়ে দেয়। কিন্তু এমন এক বিষয় নিয়ে অভিমান করলো যে সে কিভাবে বুঝাবে মেয়েটাকে, তাই বুঝলো না। মেয়েটার রাগ ভাঙাতে মেয়েটাকে ঘুরিয়ে গলায় মুখ গুজে দিল। ছোট্ট ছোট্ট স্পর্শ দিয়ে ভরিয়ে তুলতে লাগলো। অদ্রিজা নিজেকে ছাড়ানোর প্রচেষ্টা করলো না, শান্ত স্বরে বলল। আমার শরীর খারাপ লাগছে, ঘুমও পাচ্ছে। আজ এসব থেকে দূরে থাকি। মেয়েটা কি মনে করেছে সে নিজের শারীরিক চাহিদা মেটাতে তার কাছে এসেছে, নাকি জোর করে সে রোজ কাছে আসে? সে এমন করে বলল। কথাটা ভালো লাগলো না ভেবেই মস্তিষ্ক খারাপ হলো রুদ্ধর। সরে আসলো বউয়ের থেকে। ছাড়া পেয়ে মেয়েটা পুনরায় অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। রুদ্ধ নিজের রাগটুকু আবারও আড়াল করে নিল। হাতের উপর ভর দিয়ে স্নেহময় দৃষ্টিতে নির্নিমেষ তাকিয়ে রইল বউয়ের পৃষ্ঠ দেশ বরাবর। বোঝানোর স্বরে শান্ত শীতল কণ্ঠে বলে উঠল। একটু বোঝো অদ্রিজা, ছোট থেকে যার পেছনে ঘুরেছে, যা আমার স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে, যে আমার পেশা নেশা দুটোই, তার সামান্য কটা শকুনের ভয় কী করে ছেড়ে দেব? যদি ওরা ভালো হতো তবুও ভেবে দেখতাম, কিন্তু এমন মানুষের হাতে হাতে সহজে সব কিছু সঁপে দেব? আমি আর বারণ করছি না তো আপনাকে, যা ইচ্ছে করতে পারেন। স্ত্রী হিসেবে সব দায়িত্ব পালন করে যাব আমি, চিন্তা করবেন না। এতদিন অন্য ভয়ে জীবন পার করেছি, আর এখন থেকে অন্য ভয়ে বাঁচবো, এতটুকুই তো মানিয়ে নেব আমি। মেয়েটাকে আর কিভাবে বুঝাবে সে? কিভাবে বুঝালে বুঝবে মেয়েটা? এত ভয় কেন? মৃত্যু তো যে কোনো সময় যে কোনোভাবেই হতে পারে। কেন বুঝে না মেয়েটা? মেয়েটার কথা শুনে খারাপ লাগলো। পুনরায় বোঝানোর স্বরে আওড়ালো। মানুষের মৃত্যুর কথা কি বলা যায় বলো? যদি নসিবে থাকে তাহলে রাজনীতি ছাড়লেই হবে। এতটুকু তো বোঝো প্লিজ। এমনভাবে অভিমান করে থেকো না অদ্রিজা। অদ্রিজার বুক ফেটে কান্না পেল। কান্না রোধ করতে দাঁত দিয়ে শক্ত করে অধর চেপে ধরল। সে লোকটাকে কিভাবে বুঝাবে? কালকের ঘটনার সম্মুখীন হওয়ার পর ভয় কেমন করে তাকে কাবু করে নিয়েছে। মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছে, ভুল করে যদি একটা গুলি এসে লাগতো লোকটার গায়ে তখন। এত কিছুর পর যখন সে একটু সুখের দেখা পেয়েছে, তখন সেই সুখকে হারানোর ভয় হবে না বুঝি তার? তারও কি ইচ্ছে করে যে স্বামীকে তার স্বপ্ন থেকে দূরে রাখার? সে ভালোই বুঝে স্বপ্ন ভেঙে গেলে বা কোনো কারণে তার থেকে দূরে সরে যেতে হলে ঠিক কতখানি কষ্ট হয়, কিন্তু সে তার মনকে বুঝাবে কি করে? অদ্রিজাকে চুপ থাকতে দেখে রুদ্ধ পুনরায় ডেকে উঠল। অদ্রিজা পাখি আমার। এত সুন্দর ডাক শুনে অদ্রিজার মন আরও কেঁদে উঠল। লোকটার কিছু হয়ে গেলে কে এমন করে ডাকবে তাকে? কে তাকে যত্ন করে বুকে আগলে নিবে? মাথা জুড়ে শুধু দুশ্চিন্তারা ঘুরপাক খেলো। তবুও এবার সাড়া দিয়ে বলল। বললাম তো, আপনার যা মন চায় করুন, আমি আর বাধা দেব না। যদি কখনো চিন্তায় অস্থিরতায় খবরদার, যদি মরার কথা উচ্চারণ করেছো তো এসব চিন্তা বাদ দাও, এখন বেশি ভাবছো তুমি। কথার মাঝে এমন ধমকের স্বর শুনে অদ্রিজা খানিকটা কেঁপে উঠল। একটা কথাও আর মুখ দিয়ে উচ্চারণ করলো না। রুদ্ধ সামান্য জোর গলায় কথা বলে ফেলেছে বুঝতে পেরে হতাশ শ্বাস ফেলল। আহত স্বরে বলল। আমার কিছু হবে না, দেখো, শুধু উপরওয়ালার উপর ভরসা রাখো পাখি। দিন শেষে আমি তোমার খাঁচায় ঠিক হাজির হব। অদ্রিজা একেবারে নিশ্চুপ হয়ে রইল। স্বামীর আহত স্বর শুনেও ফিরে তাকালো না। রুদ্ধ দীর্ঘশ্বাস ফেলেই টান টান হয়ে শুয়ে পড়ল। এ বিষয় নিয়ে আর কথা বাড়ালো না। কথা বাড়ালেই শুধু বাড়বে। থাকুক মেয়েটা দুদিন অভিমান করে, তার একটু কষ্ট হবে, কিন্তু মেয়েটাকে বুঝতে হবে। তবে তাদের মাঝে দূরত্ব সে মানতে রাজি নয়, নিলও না মেনে। মেয়েটাকে হ্যাচকা টানে নিয়ে নিল নিজের বুকের ওপর। অদ্রিজা এতেও বাদ সাধল না, বরং অভিমান নিয়েই চুপটি করে বিড়াল ছানার ন্যায় লেপ্টে রইল স্বামীর বক্ষ মাঝে। রুদ্ধ দু হাতে চাপটে ধরল মেয়েটাকে। নরম অথচ গম্ভীর স্বরে আওড়ালো। অভিমান করতে হলে এখানে থেকে করবা। আমার থেকে দূরে সরে রাগ অভিমান করার পারমিশন আমি দেব না, বলে দিলাম। তোমার স্পর্শ ছাড়া যে আমি শান্তি পাই না পাখি।